নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজে ব্যস্ত থাকি, তাই যদি এরকম ছোট ছোট টিপস পাওয়া যায় তাহলে আমাদের কাজগুলো অনেকটা সহজ হবে, অনেকটা সুবিধা হবে। তো চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে একটা আয়রন। তো আয়রনের সাহায্যে আমরা জামা কাপড় তো আয়রন করার পর এই আয়রনটাকে যেখানে রেখে দিই, এই তারগুলো না এলোমেলোভাবে চারিদিকে ছড়িয়ে থাকে, জিনিসটা দেখতেও খারাপ লাগে। তো এইভাবে পড়ে থাকতে থাকতে তারগুলোও নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা কি করব, যার ফলে এই তারগুলো বেশ গুছিয়ে রাখা হবে। এইভাবে আমরা তারগুলোকে ভাঁজ করে নেব। তো বন্ধুরা, এইভাবে লম্বা লম্বা করে ভাঁজ করে নিয়ে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে সেট করে রাখতে পারবো, যার ফলে তারগুলো এলোমেলো থাকবে না, দেখতে খারাপও লাগবে না, আর আমাদের সময় মতো আমরা বের করে এখান থেকে কাজে লাগাতে পারবো। এবার কি করছি, লম্বা করে তো আমি এখানে গুছিয়ে নিয়েছি। এবার গোছানোর পর একটা রাবার ব্যান্ড নিয়ে নেব। রাবার ব্যান্ডের সাহায্যে এই যে দড়িটা আছে, মানে এই তারটাকে আমরা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দেব। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিই কীভাবে কাজটা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। এবার রাবারটা দিয়ে আমি এর ভেতরে এইভাবে সেট করে দিচ্ছি, তাহলে তারটা আর এলোমেলো থাকবে না। এবার কি করব, একটা ক্লিপ নিয়ে নেব। এই ধরনের যে খামচি ক্লিপগুলো আছে, এই ক্লিপের সাহায্যে এখানে আটকে দেব, তাহলে এই যে আয়রনটা আছে, আয়রনের মধ্যে তারটা সেট হয়ে থাকবে। এইভাবে যদি আপনারা রাখতে পারেন তাহলে আপনাদের আয়রনটা কিন্তু এলোমেলো থাকবে না, দেখতে ভালো লাগবে। এইবার বলি, এইভাবে রাখলে যদি কোথাও রেখে দিচ্ছেন তাহলে না প্রচুর ধুলো ময়লা পড়ে। তো ধুলো পড়তে পড়তে এতটাই বাজে অবস্থা হয়ে যায়, সেটা না মুছে আর কিন্তু কাজ করা যায় না। তো আমরা কি করব, যার ফলে আয়রনটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে, ধুলো ময়লা কিছুই লাগবে না। এই ধরনের যে কাপড়ের ব্যাগগুলো আছে, এই কাপড়ের ব্যাগের মধ্যে আমরা যদি এটাকে রেখে দিতে পারি তাহলে আমাদের আয়রনটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে। এই যে এইভাবে এর যে হাতল দুটো আছে, হাতল দুটোকে এইভাবে একটার মধ্যে একটা ঘুরিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু এর মধ্যে ধুলো ময়লা কিছুই হবে না, কোনো নোংরা পোকামাকড়ও কিন্তু এর মধ্যে যাবে না। তো বন্ধুরা, আশা করছি আয়রন রাখার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আমি এখন চলে যাব পরবর্তী টিপসে। জামা কাপড় পরিষ্কার করার জন্য এই ধরনের যে জামা কাপড়ের ব্রাশগুলো আমরা ব্যবহার করি, নতুন অবস্থায় কিন্তু ব্রাশের যে দাঁতগুলো, এর ধার প্রচুর থাকে, এতটাই ধার থাকে, আমরা যখন এই ব্রাশগুলো দিয়ে জামা কাপড় পরিষ্কার করি অনেক সময় কিন্তু সেই সমস্ত জামা কাপড় ছিঁড়ে যেতে পারে। অনেক সময় কোনো ওয়ার্ক করা থাকলে সেগুলোও ছিঁড়ে যায়, সুতো উঠে যায়। তো অনেক সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় এই ধরনের ব্রাশ নিয়ে। তো আমরা কিভাবে এর এই ধারটা কমাবো চলেন দেখিয়ে দিই। অনেক সময় দেখবেন আমরা আয়রনটা, আমাদের বাড়িতে যে আয়রনগুলো আছে, আয়রনটা একটু গরম করে নেবেন। ফুল গরম করতে হবে না, তাহলে কিন্তু প্লাস্টিকটা পুড়ে যাবে। হালকা গরম করলেন, হালকা গরম অবস্থায় কর্ডটাকে কিন্তু খুলে দেবেন, মানে তারটা কারেন্টের মধ্যে রাখবেন না, খুলে দিলেন। এইভাবে কি করতে হবে, এই ব্রাশটাকে এইভাবে টাচ করে সরিয়ে নিয়ে আসবেন। এইভাবে যদি একটু ঘষে নিতে পারেন কয়েক সেকেন্ডের জন্য, ঘষে নিলে তাহলে এই যে ধারালো যে জায়গাটা না, এই যে ব্রাশের যে দাঁতগুলোর মধ্যে, সেই ধারালোটা কিন্তু অনেক অংশে ধারটা কমে যাবে। এইবার এই কম ধার হয়ে গেছে এই অবস্থায় ব্রাশটা দিয়ে যদি জামা কাপড় ব্রাশ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জামা কাপড় ছিঁড়বেও না, কোনো সমস্যাও হবে না। ব্রাশটার যে ধার সেটা কিন্তু অনেকটা অংশে কমে গেল। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাবো পরবর্তী টিপসে। এখানে আছে বেশ কিছুটা জিরে। বাজার থেকে জিরে আনার পর আমরা এই জিরেগুলোকে একটা যে কোনো কন্টেনারের মধ্যে রেখে দিই। রাখার পরও দেখবেন সেই জিরের মধ্যে না ফাঙ্গাস লাগতে থাকে। তো যার ফলে কি হয়, সেই জিরেগুলোর মধ্যে যে ঘ্রাণ জিরের, সেই ঘ্রাণটাই থাকে না, নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমরা কি এমন করব যার ফলে জিরে অনেকটা দিন পর্যন্ত যদি রাখি কোনো কন্টেনারে, তার মধ্যে কোনো ফাঙ্গাস লাগবে না, ঘ্রাণও চলে যাবে না। আমরা নিয়ে নেব একটু হলুদ। বন্ধুরা, এই যে হলুদ গুঁড়ো, আপনারা যদি এই গোটা জিরের মধ্যে একটু হলুদ গুঁড়ো এইভাবে মিশিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জিরের মধ্যে কখনোই ফাঙ্গাস লাগবে না। একটু হলুদ আর সামান্য একটু লবণ, যেহেতু এখানে জিরের অল্প মাত্রায় আছে, এই জন্য আমি হলুদ এবং লবণ অল্প মাত্রায় দিয়ে দিলাম। আপনাদের কাছে জিরে যতটা বেশি থাকবে, সেক্ষেত্রে লবণ হলুদ একটু বেশি করে নিয়ে নেবেন। তো বন্ধুরা, এইভাবে একটু মিশিয়ে নেবেন। এইবার এর মধ্যে কিন্তু কখনোই কোনো ফাঙ্গাস লাগবে না, কোনো পোকা মাকড় কিছুই বাসা করবে না, কোনো জাল মতো হবে না, কোনো সমস্যার মধ্যে আর পড়তে হবে না। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। চলে যাবো পরবর্তী টিপসে। এখানে আছে বেশ কিছুটা রসুন। তো বন্ধুরা, এই যে রসুন এখানে দেখতে পাচ্ছেন,
এই রসুনগুলো বাড়িতে যদি মাছ মাংস রান্না হচ্ছে সেক্ষেত্রে বাড়িতে আত্মীয় স্বজন এসছে অনেকটা করে রসুন ছাড়াতে হয়। কেন? কারণ আমাদের রান্নাবান্নার মধ্যে রসুনটা কিন্তু আমাদের তরকারির টেস্ট দ্বিগুণ করে দেয়। এই মশলাটা আমরা অবশ্যই রাখি। তো এই যে রসুন ছাড়াতে গেলে একটা সমস্যার মধ্যে পড়তে হয়। তো প্রথমত কি করে, এইভাবে নখের সাহায্যে ওই রসুনের মাথায় অনেকটা শক্ত একটা অংশ আছে, সেই জায়গাটাকে খুঁচে তারপর কিন্তু রসুনটাকে আমরা ছাড়াই। তো এইভাবে রসুন ছাড়াতে গেলে যে প্রবলেমটা আমাদের ফেস করতে হয় সেটা হলো আমাদের নখের মধ্যে এই রসুনের অংশগুলো ঢুকে যায়, যার ফলে আমাদের নখে ভীষণ ব্যথা হয়। তো আমরা কি করব, আজ কিন্তু বেশ 2-3টে পদ্ধতি দেখিয়ে দেবো, যার ফলে আপনারা রসুন বাছতে পারবেন আর আপনাদের নখে ব্যথাও হবে না। প্রথম যেটা দেখাচ্ছি, একটা চাকু নিয়ে নেবেন, চাকুটা নিয়ে এভাবে রসুনের মধ্যে একটা কাট লাগিয়ে দেবেন। এইভাবে একটা কাট লাগিয়ে দিলে ওই মাথার যে শক্ত জায়গাটা ওটা আর কিন্তু তুলতে হবে না, মানে খুলতে হবে না। এইভাবে যে কাট লাগিয়েছেন যেখানে, সেখানেই কিন্তু খোসা তো এমনি চিড়ে গেছে, ওখান থেকে হাত দিয়েই খোসাটা কিন্তু খুব সহজে তুলে নিতে পারবেন। খুব অল্প সময় লাগবে বন্ধুরা, অল্প সময়ের মধ্যে অনেকটা রসুন ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে রসুনটা তো ছাড়িয়ে নিলাম। এইবার আমি দেখিয়ে দেবো আরও একটা পদ্ধতি। চাকুর সাহায্যে তো আমরা রসুনটা ছাড়িয়েই নিয়েছি, এইভাবে আপনারা করতে পারেন। তো আপনারা যদি এটা আপনাদের পছন্দ হচ্ছে না, কি এটা আপনাদের ভালো লাগেনি, সেক্ষেত্রে আপনারা একটা গ্রেটার নিয়ে নেবেন। আর রসুনের মাথার যে শক্ত যে জায়গাটা আছে, যেটা নখ দিয়ে খুঁজতে গেলে ব্যথা লাগে, এই জায়গাটাকে গ্রেটারের মধ্যে এইভাবে ঘষে নেবেন। তো বন্ধুরা, গ্রেটারের মধ্যে যদি এইভাবে ঘষে নিতে পারেন তাহলে কিন্তু এই মাথার দিকের অংশটা কিন্তু একদম মানে ঘষে গেল। ঘষে যাওয়ার ফলে আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে রসুনটা ছাড়িয়ে নিতে পারবো। কারণ মেন যে সমস্যাটা হয় সেটা রসুনের মাথার দিকে যে ধারে মানে শক্ত যে জায়গাটা, তো সেই জায়গাটাকে তো আমরা গ্রেটার দিয়ে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, যার ফলে রসুনের খোসা কিন্তু খুব সহজে এইভাবে নখ দিয়ে টাচ করলেই উঠে যাবে। তো এই পদ্ধতির মাধ্যমে আপনারা রসুন ছাড়াতে পারেন। তো আমি কিন্তু এখানে বেশ ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের অসুবিধা কিন্তু কিছুই হবে না। খুব সহজ পদ্ধতির মাধ্যমে অনেক অনেক রসুন আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। এইবার দেখিয়ে দেবো আরও একটা পদ্ধতি। এইভাবে রসুন ছাড়িয়ে অল্প সময়ের মধ্যে তো অনেকটা রসুন ছাড়িয়ে নিচ্ছেনই, যদি আপনাদের এই দুটো পদ্ধতি পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে আরও একটা পদ্ধতি ইউজ করতে পারেন। কি করবেন, যে মেঝের মধ্যে বসে রসুনটা ছাড়াচ্ছেন সেই মেঝের মধ্যে অথবা যে প্লেটটা থাকছে সেই প্লেটের মধ্যে এইভাবে মাথার দিকটা চাপ দেবেন। চাপ দিলে মাথার দিকটা অনেকটা থেতো হয়ে গেল, যার ফলে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট একটু হাত দিলাম, খোসাটা উঠে আসছে। এই পদ্ধতির মাধ্যমে আপনারাও কিন্তু অনেক অনেক রসুন ছাড়িয়ে নিতে পারবেন। যেটা পছন্দ হবে সেটাই আপনারা অ্যাপ্লাই করবেন। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাবো পরবর্তী টিপসে। এখানে ছোট্ট একটা আমি কাচের বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। তো এখানে 1.5 চামচ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। তো বন্ধুরা, 1.5 চামচ লবণ আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ মেশাবো। সেই উপকরণটা কি চলেন দেখিয়ে দিই। এখানে আছে খাবার সোডা। খাবার যে সোডাগুলো হয় মানে মিষ্টি সোডা যেটাকে বলে, তো সেই মিষ্টি সোডা আর লবণ দুটো একসঙ্গে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এই যে মিশ্রণটা তৈরি হলো, এটাকে আমরা কি কাজে লাগাবো আর কোথায় ব্যবহার করব যার ফলে আমাদের সমস্যার সমাধান হবে, তো চলেন দেখিয়ে দিই। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি ফ্রিজ আছে। তো ফ্রিজের মধ্যে নানান ধরনের খাবার দাবার আমরা রাখি। তো কোনো খাবার আমরা ঢেকে রাখছি, কোনো খাবার কিন্তু খোলা রেখে দিচ্ছি। তো খাবার দাবার যখনই এরকম খোলা রাখা হয় না, তখনই সেই খাবারের প্রত্যেকটা আলাদা আলাদা খাবার, তার প্রত্যেকটা স্মেল আছে, সেই স্মেলটা ফ্রিজের মধ্যে ছড়াতে থাকে। তো যখনই দেখবেন ফ্রিজের মধ্যে নানান ধরনের খাবার দাবার ছড়িয়ে গেছে গন্ধটা, এরকম পেঁয়াজ রসুন কেটে রাখি, তার একটা স্ট্রং গন্ধ আছে, তরকারির গন্ধ আছে, সেগুলো কিন্তু ফ্রিজের মধ্যে ছড়িয়ে যায়। অনেক সময় খুবই বাজে লাগে সেই গন্ধগুলো। তো আমরা কি করতে পারি, লবণ আর খাবার সোডা আমরা যে মিশিয়ে রেখেছি, তো সেই মেশানো জিনিসটাকেই ফ্রিজের মধ্যে রেখে দেবো। তার আগে যে খাবারগুলো মানে খোলা আছে সেটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু তার যে গন্ধটা বেশি পরিমাণ যে বেরোচ্ছে সেটা আর বেরোবে না। আর যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা ফ্রিজের একটা যে কোনো কর্নারের মধ্যে আপনারা রেখে দেবেন। তাহলে কি হবে, ফ্রিজের মধ্যে যে বাজে স্ট্রং গন্ধগুলো আছে সেই গন্ধ কিন্তু খাবার সোডা আর লবণ নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে, যার ফলে আমাদের ফ্রিজ কিন্তু গন্ধমুক্ত থাকবে। আর যখনই আমরা বারবার ফ্রিজটা খুলবো, বাজে গন্ধর কিন্তু সম্মুখীন হতে হবে না। আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।